পরে যেটা হলো যে মাছের যোগান বেড়েছে, কিন্তু আবার অনেকগুলো ইস্যুস চলে আসছে, যেমন সেফটি ইস্যু চলে আসছে, অন্যান্য বিষয় চলে আসছে যেটা আমরা অ্যাড্রেস করতে পারছি কিনা। যেমন দিয়া একটা কথা সুন্দর বলেছেন যে ফুড দ্যাট ইজ নট সেফ ইজ নট ফুড। তাহলে তো এটা করে লাভটা কি? যদি আমি অ্যাকোয়াকালচারেও যদি মাছটা করছি, সেটা যদি সেফটি ইনশিওর করতে না পারি, সেটা তো মাছ না। তাহলে এটা একটা মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে মাছটা শুধুমাত্র খাদ্য না, মাছটা পুষ্টি, মানে খাদ্যের অর্থে যেটা বুঝি আমরা যে পেট ভরার জন্য খাওয়া। মাছ দিয়ে আমরা শুধু পেট ভরার জন্য খাই না, আমরা এটা বিশেষ পুষ্টি। এমনকি বলে যে মেধার জন্য এটা লাগে। হ্যাঁ, আমার মনে হয় বাঙালিদের মেধার পিছনে এটা একটা বড় কারণ যে বাঙালিরা মাছটা খায়, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ পুষ্টি, মানে যেটা মাইক্রোনিউট্রিয়েন্টের কথা আমরা বলি যে চোখের জন্য ভালো কিনা, বোনের জন্য ভালো কিনা, আমার ক্যালসিয়াম অনেক কিছু সাপ্লাই এখান থেকে আসে। তো সেখানে আমাদের এটা জানতে হবে। তবে ইকুইটির প্রশ্ন আমি একটু, যেটা ডক্টর ফারুকও তুলেছেন, ইকুইটি আসলে অ্যাভারেজ দিয়ে ইকুইটি বোঝা যায় না, বুঝছেন। বাংলাদেশে যেমন পার ক্যাপিটা ইনকাম, যেটা দিয়ে আমরা এলডিসি উত্তরণ করে ফেলতেছি, সে পার ক্যাপিটা ইনকাম শতকরা 5 ভাগেরও আছে কিনা আমার সন্দেহ আছে। কাজে অ্যাভারেজ দিয়ে আমরা ইকুইটি বুঝবো না। আমাদেরকে জেন্ডার ডিসএগ্রিগেট করে দেখতে হবে, সোশ্যাল গ্রুপস দেখতে হবে, কারা খাচ্ছে তা কারা খাচ্ছে না। উনি বলেছেন যে অ্যাডোলেসেন্ট মেয়েরা মাছ কম খাচ্ছে, কিন্তু আমি বলবো অ্যাডোলেসেন্ট মেয়েদের মায়েরা আরো কম খাচ্ছে, বুঝছেন। মায়েদের খোঁজে নেবেন একটু। হ্যাঁ, কারণ মায়ের সামনে মাছটা থাকলে তার মেয়েকে দেবে, কিন্তু নিজে খাবে না। আরেকটা মাছের ক্ষেত্রে বড় আমরা জেন্ডার একটা সংগ্রাম করেছি। আমি নারী আন্দোলনে ছিলাম, এখনো আছি, যে মাছের মাথাটা কে খায়, যে কাতল মাছের মাথা বা রুই মাছের মাথাটা কে খায়। এবং এইটা কিন্তু খুব বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন উত্তরটা একটা কোনো নারী যদি নিজে খেয়ে বসে, তার পরিবারে তাকে সম্মান কতটুকু করবে আমার একটু দেখার বিষয় আছে। কাজে মাছের মাথা খাওয়ার অধিকারও নারীদেরকে পেতে হবে। বড় মাছের মাথা, ছোট মাছের মাথা প্রচুর খায়, কিন্তু বড় মাছের মাথা এটা খেতে। আমি এটা প্রতীকী অর্থে বললাম, কিন্তু আপনি যখন ইকুইটির কথা বলবেন, তাহলে ইকুইটির প্রশ্নে এগুলো কিন্তু আমাদের এই সব কথা অধিকারের প্রশ্নে আসতে হবে। এখন আসি সামুদ্রিক মাছের কথা, যেটা আমাদের মাত্র 30% আমরা আসলে ব্যবহার করছি না, এবং আমাদের ফুল পটেনশিয়াল তো ব্যবহার হচ্ছেই না, বরং যেটুকু হচ্ছে সেখানে আমার একটা সমস্যা লাগে যে আর্টিজানাল ট্রলারগুলো একদিকে যাচ্ছে, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো যাচ্ছে। তারা যে টেকনোলজি ব্যবহার করছে, তাদের বললেন না যে 7বার গিয়ে একবার যদি মাছ পাই, ওটা আমাদের করা যাবে না। কিন্তু একবারে গিয়ে একবারে মাছ পাওয়ার জন্য যদি সোনার ব্যবহার করা হয়, সেটাও তো আবার ঠিক না। কারণ একবারে গিয়ে আমি সব নিয়ে আসলাম, যেহেতু আমি তেল খরচ করে গেছে, যেহেতু আমি এতগুলো ইনভেস্ট করে ফেলছি, কাজে আমার যা আছে আমি কুড়িয়ে নিয়ে আসবো। এখানে কিছু রেগুলেশনের ব্যাপার আছে। সম্প্রতি আমরা জেনেছি যে প্রায় 70টা ইন্ডাস্ট্রিয়াল ট্রলারে সোনার আছে 223টার মধ্যে, কিন্তু তাদের কারণে এবং সমুদ্রে ওভারফিশিংটাও একটু বেড়ে গেছে। এমনকি আর্টিজানাল ট্রলারগুলো মাঝে মাঝে কিন্তু ওভারফিশিং করে, ওটা যে করে না তা না, কিন্তু আমি মনে করি এইগুলোর ব্যাপারে আমাদের নীতিমালা লাগবে। এবং আমরা এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে যেটা নিয়েছি, যে মৎস্য নীতিমালাকে আমরা হালনাগাদ করব। এটাকে একেবারেই আমাদেরকে দেখতে হবে যে কি কি বিষয়, এমনকি মৎস্য আইনও, যেটা আমরা ইতিমধ্যে অবশ্রম ঢুকাতে পেরেছি, কিন্তু আরো কিছু ব্যাপার আছে আমাদের মনে হয় যে যেটা আমরা করব, এবং আমি থাকতেই সেটা করতে চাই। যেটা বড় সমস্যা হচ্ছে যে
মাছের নানা রকম গিয়ার, মাছ ধরার জন্য তো গিয়ার গুলো আছে, সেই গিয়ার গুলোই কিন্তু এখন যেগুলো আগের ছিল সেগুলো পরিবর্তন হয়ে ক্ষতিকর গিয়ার ব্যবহার হচ্ছে, ইলেকট্রিক শক পর্যন্ত ব্যবহার করছে। এগুলো আমি বুঝি না যে যারা করেন তারা মানুষের পর্যায়ে পড়েন কিনা, কারণ তারা এত নিষ্ঠুর কি করে হতে পারে। তারা এগুলো যে করে তারা যে ক্ষতিটা করছেন সেটা কিন্তু আমরা কোনো মতেই এটা মেনে নিতে পারি না। তবে একটা জিনিস ঠিক যে মৎস্যজীবীদেরকে যে পরিমাণ প্রণোদনা দেওয়া উচিত, আমাদের আসলে বৈষম্য আছে এখানে। কৃষি মন্ত্রণালয় কৃষিতে যে পরিমাণ প্রণোদনা দেয় সেই হিসেবে মৎস্যজীবীদেরকে কোনো প্রণোদনা অত বেশি দেওয়া হয় না, বরং নিষেধাজ্ঞা পিরিয়ডে তাদের লাগবে 50 কেজি, আমরা দিচ্ছি 25 কেজি, বড় জোর 40 কেজি। কিন্তু আসলে এগুলোর কারণেও কিন্তু কিছু মানে তারা না পেরে হয়তো অনেক কিছু করেন, যেটা আমরা ইয়েতে দেখি। আমি এখন একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো যে ইলিশের প্রশ্নে। সেটা হলো যে ইলিশ দেখেন আমরা পাচ্ছি না এখন, হ্যাঁ, এটা একেবারে বাস্তব সত্য। এই বছর আমি আশা করেছিলাম যে কিছু হলো আমরা যেহেতু ব্যবস্থা নিয়েছি কিছু পাবো, কিন্তু আসলে আগে থেকে ইলিশের যে ক্ষতিগুলো হয়ে আসছে, নদীর নাব্যতা থেকে শুরু করে দূষণ থেকে শুরু করে ক্লাইমেট চেঞ্জের বিষয় আছে, সবকিছু মিলিয়ে ইলিশ আর ইলিশ নাই, ইলিশ হয়ে গেছে জাটকা। যা কিছু করছে জাটকার বিষয়ে কথা বলছে। আমরা ইলিশকে, আমি এবার COP30 গিয়ে গ্লোবালি যে মানে কথাটা বলছি যে পৃথিবীতে ডলফিন রক্ষার আন্দোলন হয়, পৃথিবীতে অনেক কিছু রক্ষার আন্দোলন হয়, এটা গ্লোবাল আন্দোলনের অংশ হওয়া উচিত ইলিশ রক্ষার আন্দোলন, কারণ এর সাথে ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে সবকিছু জড়িত। কাজে ইলিশ আমাদের জাতীয় সম্পদ, সেই সম্পদকে আমাদেরকে রক্ষা করতে হবে। ইলিশের মাইগ্রেশন রুটের যে প্রতিবন্ধকতাগুলো আছে, আমরা যেগুলো চিহ্নিত করেছি, আমাদেরকে মৎস্য অধিদপ্তর জানিয়েছেন, সেটা প্রেক্ষিতে আমরা BIWT এর সাথে বসেছিলাম এবং তাদেরকে আমরা সেগুলো পয়েন্টগুলো চিহ্নিত করে বলেছি যে এখানে এখানে, কারণ ড্রেজিং করার মানে কাজ আমাদের না, আমরা ড্রেজিং করতে পারি না। তো ফলে আমরা তাদেরকে অনুরোধ করেছি, যেহেতু তারা ড্রেজিং করেন, তারা সেগুলোতে আমাদেরকে সেই পথগুলোকে ঠিক করে দেবেন। তো সেগুলো কিছু কাজ হয়তো হবে। যেটা গুরুত্বপূর্ণ তথ্য ডক্টর ফারুক একটু উত্থাপন করেছেন যে আমরা হ্যাচারি উপর নির্ভর করলে শুধু হবে না, আমাদেরকে কিন্তু মানে মাছের জন্য ন্যাচারাল স্পনিং এর পরিবেশ কিন্তু রক্ষা করতেই হবে। এটা আমরা যেন রক্ষা করতে পারি, জেনেটিক ডাইভার্সিটি রক্ষা করতে পারি। তবে তিনি একটা কথা বলেছেন যেটা আমি একটু মনে করি যে একটু দেখার বিষয়, কেমন করে দেখছি, পাহাড়ের মাথায় মাছ চাষ করা। পাহাড়ের মাথায় মাছ চাষ করা হলে আপনি আমাকে বলেন সমুদ্রের তলায় কি করব? এই প্রশ্নটা উত্তর দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, পাহাড়ের মাথায় আগে যে বরফ জমে থাকতো, ক্লাইমেট চেঞ্জের কারণে পাহাড়ের মাথায় বরফ গলে যাচ্ছে, হয়তো সে কারণেই সম্ভব হতেও পারে, কারণ এটা ওখানে বরফ আর নাই, ওখানে পানি হয়ে যাচ্ছে। তো কিন্তু তাহলে আমি আমার নদীতে আর পানি পাবো কিনা জানি না, কিন্তু আমি এটাকে একটা প্রতীকী ভাবে নিচ্ছি যে আমি এমন কিছু করব কিনা যেটা আমার নদী রক্ষার দরকার আছে, আমার খাল বিল জলাশয় এগুলো রক্ষার দরকার আছে। মানে আমি ওরকম উচ্চমাত্রার ব্যাপারে আমি যেতে চাই না এই মুহূর্তে, এটাই আমার বলার বিষয়। আরেকটু আমি বলি যে দুটো বিষয় আমাদের উন্মুক্ত আলোচনার সময় একজন বললেন যে আমাদের জনসংখ্যা 20 কোটি না 30 কোটি না কত হয়ে যাবে। এটা আমার কাছে এই ধরনের আলোচনা থেকে একটু প্রবলেমেটিক মনে হয়। কেন? পপুলেশন কেন্দ্রে যদি আপনি চিন্তা বেশি করেন, তাহলে হবে কি আপনি সংখ্যার দিকে বেশি যাবেন, যেমন করে পারো বীজ দিয়ে পারো, দিয়ে পারো, যেটা কৃষিতে হয়েছে। আধুনিক কৃষি খাদ্যের উৎপাদন বাড়াতে হবে,
বিষ দেওয়ার যাই দাও কিচ্ছু যায় আসে না, উৎপাদন বেড়ে গেছে, এটাতে আমরা খুশি। কিন্তু আসলে দেখেন এখন এনসিডির কারণে, নন কমিউনিকেবল ডিজিজের কারণে মৃত্যু 70% অফ দ্য ডেথ। তাহলে আমি বেঁচে আছি, পেট ভরে খাচ্ছি, কিন্তু আমি তো বেঁচে নাই সেই অর্থে। এই যে এবং আমাদের হেলথ কস্ট কিন্তু দিনে দিনে যেভাবে বাড়ছে, তো কাজে আমি মনে করি যে পপুলেশন কেন্দ্রিক না বলে আমাদের পুরো জিনিসটা, যে আমাদের পরিবেশটা কিরকম করে রাখা হবে, সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করব, পরিকল্পনা করব। একই সাথে টেকনোলজিতে নিতে গিয়ে আমি একটু ডক্টর ফারুকের ওই কথা একটু আতঙ্কিত হয়েছে যে জেলে ছাড়া মাছ ধরার টেকনোলজি, তাহলে মানুষ ছাড়া খাদ্য করে, বুঝছেন? আমার কথা হলো জেলে একটা মাছের মতোই, যেমন মাছের ডাইভার্সিটি একটা জেনেটিক ইস্যু হিসেবে দেখছি, মানুষের মধ্যে জেলে বা বিভিন্ন যে গ্রুপ আছে যারা এগুলোকে টিকিয়ে রাখছে, তাকে বাদ দিয়ে মাছ চিন্তা করা এটা ভুল চিন্তা। এটাকে আমি কোনো মতেই আমি মনে করি যে হবে না। এই টেকনোলজি আনলো না, আমরা জেলেদের কাজকে সহায়ক টেকনোলজি আনি, যেন আমি পরিবেশ রক্ষার্থে, কারণ এগুলোতে যেমন এই যে হারভেস্টারের কথা বললেন, হারভেস্টার দিয়ে কি মানে পুরো শ্রমিক সমস্যাকে সমাধান করা গেছে? পুরোটা যায়, এবং অনেক কিছু ক্ষতিকর প্রভাব আছে। তো কাজে আমি মনে করি যে এরকম টেকনোলজি আমরা আনবো না যেটা দিয়ে আমাদের মৎস্যজীবীরা যারা জীবন জীবিকার সাথে যেগুলো জড়িত সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। মানে টেকনোলজির ক্ষেত্রে আমি আরেকটু বলবো যে আমরা বিজ্ঞানীদের উপর আপনাদেরকে সালাম জানাই, কিন্তু কমিউনিটি নলেজ বলে একটা কথা আছে, তাই না? এবং বিজ্ঞানীরা যদি কমিউনিটির কাছে গিয়ে কমিউনিটি নলেজকে নিয়ে এসে সেটাকে বিজ্ঞানের ভাষায় তুলে ধরতে পারেন, সেই বিজ্ঞান কিন্তু অনেক বেশি মূল্যবান। এবং আমি মনে করি যে কমিউনিটি নলেজ কিন্তু দেশীয় মাছ রক্ষার ক্ষেত্রে বিশেষ করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আমাদের একজন বিজ্ঞানী এখানে নারী বিজ্ঞানী বলেছেন, যেটা এসএমইর প্রশ্নে আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এসএমইর অনেক মিটিংয়ে গেছি, ওখানে হ্যান্ডিক্রাফটস আর অনেক কিছু নিয়ে কথা হয়, কিন্তু মাছ নিয়ে যে অনেক কিছু ভ্যালু চেইন আমরা অ্যাড করতে পারি সেটা হয় না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। সেই হিসাবে আমার জানারও বিষয় যে আজকের লাঞ্চে কি আছে, মুরগি নিশ্চয়, কিন্তু এটা কিন্তু এটাও পলিসি থাকা উচিত যে আমরা কাচ্চি বিরিয়ানি আনবো, মানে এটা এমনকি ডিএলএস এরও বাইরে চলে গেছে অনেক বেশি, মানে পোলট্রি তো নাই। তো কাজে এটা কিন্তু আমার মনে একটা পলিসি থাকা উচিত যে মিটিংটা যে ইয়েতে আমি কথা বলবো একটা আর করবো আরেকটা, এটা যেন এই আমার এই জন্য আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আরেকটা হলো যে গিয়ারের প্রশ্নে, যেটা আমি আবারও আসি, আপনারা এখানে কতগুলো গবেষণা আমি অ্যাবস্ট্রাক্টে যেটা দেখলাম একটু বলতে চাই, সেটা হলো যে গবেষণা বেশিরভাগ তেলাপিয়া পাঙ্গাস এগুলো দেখছে, কিন্তু অন্যান্য মাছের আমি হয়তো দেখতে ভুল করতে পারি, সবগুলো দেখা হয়নি, কিন্তু অন্যান্য মাছটা কম দেখা যাচ্ছে। আমার মনে হয় যে গবেষণায় আরো ব্যাপক হওয়া উচিত। তবে খুবই গুরুত্বপূর্ণ গবেষণা আমার মনে হচ্ছে, যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রোধ করার জন্য ফিশ বেসড কি কি হতে পারে, তারপর হেভি মেটাল কন্টামিনেশন, মাইক্রোপ্লাস্টিক। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট পড়লাম, সেটা হলো অ্যাবান্ডেন্ট ফিশ গিয়ার কি পরিমাণ পলিউশন তৈরি করে। এটি কিন্তু বিশেষ করে যখন নাকি আমরা নিষিদ্ধকালীন সময়ে, যখন নাকি কোস্ট গার্ড এবং ওরা ধরে জালগুলো ধরে করে, ওরা ওগুলোকে পুড়িয়ে ফেলে বা ওরা নিজেরাও জানে না আসলে কি করতে হবে। তো এগুলো অনেক বিষয় আছে যেগুলো আপনারা করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আরো বেশি ছড়িয়ে যান আপনারা বাংলাদেশের, আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমি বারে বারে বলি, বিজ্ঞানীরা
আমাদের দেশের বিজ্ঞানীরা অনেক বেশি মেধাবী, মাছ না খেলে বিরিয়ানি খেয়েও কিন্তু আমার মনে হয় যে আপনারা অনেক বেশি, তবে একটু আপনাদের কথাগুলোকে একটু